খবরগুলো নিয়ে কথা বলতে চাই। আজকের সংবাদ সম্প্রসারণের সবশেষ খবরটি নিয়ে প্রথমে আলোচনায় যেতে চাই যে আবরারের পরিবারকে 10 লাখ টাকা জরুরি ভিত্তিতে দিতে বলেছে, জরুরি খরচ বাবদ, এবং আপিল বিভাগেও এই সিদ্ধান্ত বহাল থেকেছে। মানে কিছুদিন আগে যে আমরা দেখলাম গ্রিন লাইন পরিবহনের মালিককেও 50 লাখ টাকা দিতে বলেছিল এবং 10 এপ্রিলের মধ্যে, সেই হিসেবে কালকের মধ্যে দেওয়ার নির্দেশ ছিল। এবং সেইখানে যেটি আমরা দেখেছিলাম যে না দিলে গ্রিন লাইন পরিবহনের সব বাস জব্দ করে নিলামে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। যদি না দেওয়া হয় 11 তারিখ থেকে যেন বাস না চলে, তেমনটিও টিকিট বিক্রি না করার জন্য বলেছিলেন। মানে এখানে আমরা তো এর আগে কখনো আসলে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেখেছি, কিন্তু সেটি কার্যকর হতে দেখি নাই। এবারে কি মনে হচ্ছে গ্রিন লাইনেরটাতে যেরকম জোর দেখেছিলাম, আবরারেরটাতে কি সেরকম মনে হচ্ছে? সুপ্রভাত পরিবহনের ক্ষেত্রে যেটি প্রথমে বলে রাখি যে এই যে দুর্ঘটনার মধ্য দিয়ে যে হত্যাকাণ্ডগুলো হয়, আসলে আমি এগুলোকে হত্যাকাণ্ডই বলি আমরা, কারণ আমাদের এখানে যে দুর্ঘটনা হয় এটাকে দুর্ঘটনা না, আসলে একেবারেই বেপরোয়া চালক, বেপরোয়া ড্রাইভিং এবং অন্যায়ভাবে রাস্তাঘাটে গাড়ি চালিয়ে যে মানে মানুষ মৃত্যুবরণ করে, সেটাকে তো আর অ্যাক্সিডেন্ট বলা যায় না। তো সেই ধরনের অপরাধের জন্য আসলে একটা আমার ধারণা যে আমরা চাইব যে আমাদের মাননীয় আদালত একটা সেট এক্সাম্পল করে দিবে, যদি অন্যায়টা হয়ে থাকে। এবং সেই অন্যায়ের প্রতিকার তো আসলে অর্থ দিয়ে হবে না, কিন্তু তারপরও এমন অনেক মানুষ আছেন যাদের পরিবারে হয়তো তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, পরিবারটা একেবারে ধ্বংসের মুখে পড়ে যায়। তো এই ধরনের কর্মকাণ্ডের জন্য একটা সেট করে দেওয়া যে এই অপরাধ করলে তাদেরকে এই ক্ষতিপূরণটা দিতে হবে। পৃথিবীর অনেক দেশে কিন্তু এটা আছে। আর মালিককে অর্থদণ্ড দিলে তবেই না মালিক সচেতন হবে যে অনেক বড় অঙ্কের টাকা চলে যায়। সুপ্রভাতের ক্ষেত্রে যেটা আপনি শুনেছেন নিশ্চয়ই এর মধ্যে, যে সুপ্রভাত কিন্তু এর আগে একটা অ্যাক্সিডেন্ট করেছে আবরারকে মারার আগে। পরবর্তী সময়ে মালিকই নির্দেশ দিয়েছে একে, হেল্পারকে, যে তুমি এটা চালিয়ে নিয়ে পালিয়ে চলে যাও। এই পালাতে গিয়ে সে কিন্তু আবরারকে আবার ইয়ে করেছে। তো এই ধরনের অপরাধে আমি জানি না আবরারের পরিবার তারা কি অর্থ পেলেই জিনিসটা ইয়ে হবে কিনা, তাদের মধ্যে কোনো তৃপ্তি আসবে কিনা। বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশে সত্যি সত্যি যদি একটা নিরাপদ ব্যবস্থা, সড়ক ব্যবস্থা না পাই, তাহলে এগুলো দিয়েও কিছু হবে না। এই যে ধরুন আপনি কাউকে আমরা 10 লাখ টাকা, কাউকে 50 লক্ষ টাকা দিলাম, বা আলটিমেটলি যা আছে তা আবার সেরকম হয়ে যাবে। মানে ক্ষতিগ্রস্ত পরিবার কিছু হলো কিনা তার চেয়ে বড় কথা কি এটা না যে মানে তার জন্য একটি শাস্তিমূলক ব্যবস্থা তো বটে। আমার কথা সেই পানিশমেন্ট, বাংলাদেশে তো পানিশমেন্টের কোনো ব্যবস্থাই নেই। নিরাপদ সড়ক আইন যেটা করা হয়েছে সেখানে 5 বছরের দেওয়া হয়েছে এবং সেটি নিয়েও তাদের আপত্তি আছে। ফলে আলটিমেটলি যে ফ্রাস্ট্রেশনের জায়গাটা হচ্ছে এটাই, সেটি হচ্ছে যে এই ধরনের অন্যায় কাজ যারা করে তাদের কোনো শাস্তি হবে না, শাস্তি হলো সেটা খুবই গৌণ। এই ক্ষেত্রে আমি ওই জন্যই বলবো যে একটা কড়া অর্থদণ্ড তাদের উপর একটা ভয়ের মতো দিতে হবে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় কিনা যে গ্রিন লাইন পরিবহনের বাসের মালিককে যেটি দিয়েছে সেটি খুব কড়া হয়েছে? না, সেটি করা না, কারণ আপনি একটা চাপা দিয়ে একটা ছেলের পা নষ্ট করে সারা জীবনের তার এই নষ্ট করে দিয়েছেন। আপনার এটাও মনে আছে নিশ্চয়ই যে যখন মিশুক মুনির এবং তারেক মাসুদের যে ঘটনাটির পর ওখানেও কিন্তু আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। সেই ক্ষতিপূরণের বিরুদ্ধে কিন্তু সমস্ত শ্রমিকরা এবং চালকরা কিন্তু আন্দোলনে নেমেছে। ফলে এই ব্যাপারগুলোতে আমার ধারণা আমরা মানে দেশের আদালত হচ্ছে সবকিছুর বিচারক, তারা যাতে একটা সুনির্দিষ্ট নির্দেশনা দেয় যে এইটা হলে এটা করতে হবে, না হলে কিন্তু আমরা মানে আমাদের রাস্তায় যে নির্দেশনা তো আদালত দিচ্ছেন, যেমন এই যে শুধু নির্দেশনা না, যেভাবে গ্রিন লাইনের ক্ষেত্রে বলেছে, গ্রিন লাইনের ক্ষেত্রে কি বলেছে, তারা টিকিট বিক্রি বন্ধ করে দেবে যদি তারা টাকাটা না দেয়। তারা কিন্তু দিবে না বলে কিন্তু অদ্যত দেখিয়েছিল। আদালতকে এই জায়গাটিতেও একটা শক্ত ভূমিকা নিতে হবে, কারণ আমরা মানুষের তো আশ্রয়ের মধ্যে দিতে হবে, না দিলে জব্দ করা হবে, নিলাম হবে। আশ্রয়ের আর কোনো জায়গা তো নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিমাণ এনার্কি চলছে, এক ধরনের বিশৃঙ্খলা এমন চরমে, শ্রমিক মালিক এরা মিলে এর সাথে সমাজের শক্তিশালী পক্ষ, রাজনৈতিক পক্ষ মিলে এমন একটি অশুভ শক্তি হয়ে দাঁড়িয়েছে। সেখানে মানুষের তো আশা ভরসার কোনো জায়গা নেই, একমাত্র যদি আদালত গিয়ে কোনো রকমে তাদের পাশে দাঁড়ায়, মানুষের পাশে। এবং সেটা আমরা দেখতে পেয়েছি অবশ্য, সেখানে আমরা প্রত্যাশাটা বেশি আদালতের কাছে। আমরা চাইবো যে তারা যাতে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে দেয়। এটি একমাত্র আমাদের কিছুটা হলো আমাদের আশ্বাসের জায়গা। যে এখানে আমি এই প্রশ্নটাই করছিলাম, দিক নির্দেশ যদি বাস্তবায়ন না হয় তাহলে বাস্তবায়নও নির্দেশনা দিতে হবে, যেভাবে গ্রিন লাইনকে দিয়েছে। যে এই যে সুপ্রভাতের মালিকের আমি যেটা জানি 70টা 200টা বাস আছে, 500টা নাকি বাস আছে। তো এই লোক তো অনেক ধনাঢ্য ব্যক্তি, তার অপরাধের জন্য সে শুধুমাত্র আমাদের এখানে আইনি মারপ্যাচের মধ্য থেকে নানা রকম মারপ্যাচ খেলে বেরিয়ে যাবে, কোনো পানিশমেন্ট হবে না,
এটা না বরং এরকম যে এত তারিখের মধ্যে তাকে এত টাকা দিতে হবে। না হলে কি হবে সেটিও পৃথিবীতে আদালত অনেক বলে দেবে। ক্যাপিটাল পানিশমেন্ট আছে। আমি ক্যাপিটাল পানিশমেন্ট ওই অর্থে বলছি না, ক্যাপিটাল বলতে যে বড় punishment। শর্ট পানিশমেন্ট, শর্ট টাইমে এটা আগে করে তারপর বাকিটা দেখা। যেমন আবরারের ক্ষেত্রে যে নির্দেশনাটা কি আসছে, তাকে একটা প্রাথমিক করে 10 টাকা দেবো, তারপর তো 5 কোটি টাকা কিন্তু এখনো ঝুলে আছে। ফলে এই বিষয়গুলোতে আদালতের আমরা দ্রুত হস্তক্ষেপ চাইবো, এবং এই হস্তক্ষেপটা যাতে, এবং শুধু হস্তক্ষেপ না, শুধু হস্তক্ষেপটা যাতে সত্যি সত্যি বাস্তবায়িত হয় সেই দিকটাও চাইবো আমরা। নিশ্চয়ই বাস্তবায়ন হলে তবেই না নজির সৃষ্টি হবে। কারণ এর আগে আমরা দেখেছি সেই সংবাদের, দৈনিক সংবাদের সাংবাদিক মন্টু, সেটা এখন না, সেই 90-এর দশকের, জি জি, এবং তারও সেই ক্ষতিপূরণটা দেয়া হয় নাই, তার সেটি দেওয়া হয় নাই। আপনি বলছিলেন তারেক মাসুদ তারটা পায় নাই, রাজীবেরটা হয়নি, মানে আজ পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছে এই নজিরটা আমাদের সামনে খুব একটা একদমই নাই। আমাদের আইনের যে ফাঁকফোকর গলিয়ে তারা বেরিয়ে যায়, এবং এরা এত শক্তিশালী ক্ষমতাধর মানুষ, তারা সব মানে মানুষকে জিম্মি করে, দেখবেন যে হরতাল করে, গাড়ি অবরোধ করে, তারা কিন্তু মানুষকে এক ধরনের মানে জিম্মি করে তারা কিন্তু তাদের এটা দুর্ভাগ্য। আমরা অন্তত আমাদের যেটি বলছিলাম যে আমাদের আশা ভরসার জায়গা হচ্ছে আদালত যাতে সুনির্দিষ্ট নির্দেশনা না শুধু এটি কিভাবে বাস্তবায়িত হবে সেটিরও একটা দিক নির্দেশনা যাতে দেয়। নিশ্চয়ই, কারণ অনেক কমিটি হচ্ছে, সেসব কমিটিও বাস্তবে কি কাজ করছে তারও দেখেন। কমিটি, আমি নিজেও 2টা কমিটির মেম্বার ছিলাম, এটা আমার নিজের কাছে বলতে খারাপ লাগে। একটা হচ্ছে জোয়ার সাহারাতে যে আগুন লাগলো গাড়িতে বিআরটিসি, আমি জানি না কেন মাননীয় যোগাযোগ মন্ত্রী আমাকে রেখেছিলেন এই কমিটিতে। যে কমিটি তদন্ত রিপোর্টে আমি গিয়ে আমরা নিজেরা সুপারিশ করেছি যে এই আগুন লাগার পেছনে সমস্ত জোয়ার সাহারার যে কর্মচারী তারা জড়িত। আমরা সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে দিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। আমি আরো একটি তদন্ত কমিটি, এই প্রশ্নটি আমি আসলে জানতে, তাহলে তদন্ত কমিটি কেন করা? এগুলো আসলে মানুষকে সাময়িকভাবে একটা সান্ত্বনা দেওয়ার জন্য, আলটিমেটলি এগুলো কিছু হয় না। আমরা সেই রিপোর্ট দিয়েছি, মাননীয় যোগাযোগ মন্ত্রীর কাছে ছিলেন, এবং শেষ পর্যন্ত ওটা পড়েই আছে। যা হচ্ছে, যে অবস্থা আছে সেই অবস্থায় চলছে। আপনি বিশ্বাসই করতে পারবেন না, একটা ডিপোতে 150-র উপরে বাস আছে, আগুন লাগিয়ে দিয়ে সমস্ত বাস পুড়িয়ে দিয়েছে। আরও একটি কমিটির সদস্য ছিলাম আমি, সেটি হচ্ছে জগলুল আহমেদ চৌধুরী, মারা গেল, প্রখ্যাত সাংবাদিক, আপনি জানেন। তিনি দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ ছিলেন। সার্ক ফোয়ারার সামনে, সোনারগাঁ হোটেলের সামনে চলন্ত গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়ার পরে তিনি পড়ে গিয়ে মারা গেছেন। এবং দুর্ভাগ্যের বিষয়, সেই সার্ক ফোয়ারা হচ্ছে এত ইম্পর্টেন্ট একটি জায়গা, সোনারগাঁ হোটেলে বাংলাদেশের সমস্ত ভিআইপিরা থাকেন, সেখানে কোনো সিসিটিভি কাজ করে না। আমরা খুঁজেই বের করতে পারলাম না কোন গাড়িটা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে। এবং তাকে যখন রাস্তার উপরে তিনি যখন পড়ে আছেন, আমরা ওখানে যে দায়িত্বরত পুলিশদেরকে বললাম যে আপনারা কি দায়িত্ব পালন করবেন? আমরা তো ভিআইপি সামলাতে ব্যস্ত, আমরা এগুলো দেখার সময় কই আমাদের? এই হচ্ছে আমাদের মানসিকতা। আমরা সেই তদন্ত কমিটির রিপোর্টে সুনির্দিষ্টভাবে দায়ী কতগুলো করলাম, সুপারিশ করলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। ফলে তদন্ত কমিটি, আপনি যে বলছেন তদন্ত কমিটি হয়, আলটিমেটলি আমার কাছে বিরাট ফ্রাস্ট্রেশনের বিষয়। কারণ আমাদের মূল ব্যাপারটা হচ্ছে যে আমার কমিটমেন্টটা কতখানি আমি সিরিয়াস, আমি আসলে কতখানি চাই যে এই যে সড়কটাতে আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনবো। পৃথিবীর অনেক দেশ, আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। আমি গত সপ্তাহে রুয়ান্ডা গিয়েছিলাম, এবং সেই আপনাকে বলেছি বোধ একদিন, সেটি হচ্ছে পাহাড়ের ভিতরে খুব নির্জন একটি জায়গায়, মাঝখানে যে লেন আছে, গাড়ি নেই, মানে খুব একেবারেই গাড়ি টাড়ি নেই, লোকজনও নেই। আমাদের গাড়িটি, আমাদের যে মানে এই কোস্টার, মানে বড় বাস এটি একটা, সেটি একটু করে লেন ক্রস করেছিল। 3 মাইল যাওয়ার পরে পুলিশ গাড়ি ধরে ফেলেছে যে ওয়াই ইউ ক্রস দ্য লেন। পিছন থেকে অন্য একটা গাড়ি কমপ্লেন করেছে। মানে দিস ইজ কল রুল অফ ল, মানে আইনের শাসন, আপনি পার পেয়ে যাবেন না। কিন্তু আমাদের এখানে আমরা কি সেরকম একটি, আমাদের অনেক দূরের স্বপ্ন, মানে অথচ রুয়ান্ডা আমাদের অনেক পরে যাত্রা শুরু করা একটি দেশ। 94 সালে সেখানে হুতু এবং টুটসির মধ্যে গণহত্যায় 100 দিনে 11 লক্ষ লোক মারা গেছে। এবং সেই রুয়ান্ডা আমরা রেফারেন্স দিই, রুয়ান্ডার যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল, যেটি তানজানিয়াতে বিচার হয়েছে, যেখানে এখনো পর্যন্ত প্রায় 26,000 লোক অপরাধী হিসেবে জেলখানায় আছে। সেই রুয়ান্ডা এখন কিভাবে এগোচ্ছে বিশ্বাস করবেন, একটা গাছের পাতা নেয় রাস্তায়, দেশের সকল মানুষকে রাস্তা পরিষ্কার করতে। আমাদের অনেক উন্নতি হলে আমাদের উন্নতিগুলো, হ্যাঁ আমাদের উন্নতিগুলো, আমাদের জিডিপি গ্রোথ নিয়ে আমরা অনেক ধরনের আমাদের উল্লাস থাকতে পারবে, কিন্তু যদি আমাদের কালচারাল জিডিপি না বাড়ে, আমাদের ভিতরে সংস্কৃতির, আমাদের আইনের প্রতি যদি জিডিপি না বাড়ে, আলটিমেটলি শুধুমাত্র অর্থনৈতিক জিডিপি দিয়ে কিন্তু উন্নতি করা যায় না আসলে। আমরা আর একটা প্রসঙ্গে একটু আলোচনায় আসতে চাই। আমরা আশা করছি পীর হাবিবুর রহমান খুব শীঘ্রই চলে আসবে। একটু আগে যে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, এটা আমি বলে আপনাদের সামনে আমি দেখে আসলাম। ধরুন একটা, এই যে ফুটপাথগুলোর মাঝখানে যে এত ছোট করে ফেলছে ফুটপাথগুলোকে, রাস্তাটাকে বড় করতে করতে এখন ফুটপাথের দুই পাশে আবার ইটের একটা ব্যারিয়ার আছে।
আপনি একটা গাছ লাগাচ্ছেন, সেই গাছটাকে আপনি বাড়তে দিচ্ছেন না, তার মূলটা বাড়তে পারছে না। এমন যে কারণে সামান্য ঝড়ে কিন্তু গাছগুলো পড়ে যাচ্ছে। ঠিক আছে, গাছটা পড়লো, এটার জন্য এখন এই মুহূর্তে প্রতিদিনই ঝড় হচ্ছে, সকাল বিকাল, আজকে সকালে ঝড় ছিল, এখনো ঝড়। সিটি কর্পোরেশনের বা ফায়ারের একটা ইমার্জেন্সি ব্যবস্থা থাকবে না? 1 ঘন্টার উপরে আপনার রাস্তাটি আটকানো, দেয়ার শুড বি সাম সর্ট অফ ম্যানেজমেন্ট, যে একটা ব্যবস্থাপনা থাকতে হবে যে অন্তত গাছটা সরিয়ে দিলে গাড়িগুলো চলতে পারে। এরকম একটা বিজি রোড 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে দেখলাম আমি, যে আমাদের আধুনিক তো কোনো ব্যবস্থা নেই। আমি আসার সময় আপনার এখানে ওঠার সময় দেখে আসছিলাম, ওই যে করাত নিয়ে একটা লোক এভাবে কাটটাকে সারাদিনও কাটতে পারবে না। মানে আমরা দুনিয়াটা কোথায় এগিয়ে যাচ্ছে আর আমরা কোথায় পড়ে আছি, এটা কি কোনোদিন আমাদের এর কোনো শিক্ষা হবে না? আমরা দুর্ভাগ্যের বিষয়, এই যে মহাখালীর এত বড় একটা গুরুত্বপূর্ণ রাস্তা 1-2 ঘন্টার উপরে এটি আটকা, এবং মানুষের কি দুর্ভোগ। আমি দেখলাম সমস্ত অফিস ফেরত মানুষ বাস থেকে নেমে নেমে তারা বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। সো হেল্পলেস পিপল আমাদের দেশের মানুষ। নিশ্চয়ই সেই জন্যই পীর হাবিবুর রহমানও আটকা পড়েছেন এবং আসতে পারছেন না। আমরা একটা বিরতিতে যাব, তবে তার আগে একটা বিষয়ে আলোচনার এনে বিরতিতে যেতে চাই, যে আজকে 15টি জেলার 566 জন চরমপন্থী আত্মসমর্পণ করেছেন আমরা দেখেছি। এর আগে আমরা দেখেছি বনদস্যু, জলদস্যু, মাদক ব্যবসায়ীরা। নিশ্চয়ই, আমি তাহলে এটা নিয়ে বিরতির পরেই কথা বলি। আমরা বিরতির পরে ফিরছি, এই বিষয়টি নিয়ে আলোচনায় থাকবো, থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। আমরা বিরতির আগে বলছিলাম কথা বলবো চরমপন্থীদের আত্মসমর্পণ প্রসঙ্গে। শ্যামল দত্ত, এই বিষয়টিতে যাবার আগে আমরা আবরারের পরিবারকে যে ক্ষতিপূরণ দেবার বিষয়টি, এটি নিয়ে আরেকটু জানতে চাই। ব্যারিস্টার তানজিবুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী, আমাদের সাথে সংযুক্ত আছেন। ব্যারিস্টার তানজিবুল আলম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্বাগত আপনাকে সংবাদ সম্প্রসারণে। আপনার কাছ থেকে আসলে এটিই জানতে চাই যে এই ক্ষতিপূরণের নির্দেশগুলো, যেটি নিয়ে আমরা স্টুডিওতে কথা বলছিলাম, যে এরকম নির্দেশ আমরা অনেকগুলো নির্দেশই দেখেছি। সেই দৈনিক সংবাদের জনাব মন্টুর মারা যাবার পরে, দুর্ঘটনায় নিহত হবার পরে তার পরিবারকে ক্ষতিপূরণ, তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ, রাজীবের পরিবারকে ক্ষতিপূরণ আমরা দেখলাম। আজকে আবরারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা আসলে এটা বাস্তবায়ন দেখি না। কেন আদালতের এই নির্দেশগুলো বাস্তবায়ন করা যায় না? দেখুন, আদালত তো নির্দেশ বাস্তবায়ন তো আইন অনুযায়ী হওয়ার কথা, এবং বাংলাদেশ সংবিধান অনুযায়ী আদালত যদি কোনো নির্দেশনা দেয়, তার সেটা যদি কেউ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিং ড্র করে তার জেল সেন্টেন্স পর্যন্ত হতে পারে। আমাদের অভিজ্ঞতায় আমরা যেটা দেখেছি, আদালতের অর্ডার হওয়ার পরে তারা যাদের পক্ষে এই ধরনের কম্পেনসেশন দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, তারা নিজেরাই সেটা নিয়ে পাশ করেন না, কিংবা তারা আদালতের বাইরে সমঝোতার মধ্যে আসবে। যদি সমঝোতার মধ্যে এসে যদি সে ডিসাইড করে তাহলে আদালতের বরং কিছু করার থাকে না। কিন্তু আদালত যে একটা নির্দেশনা দেয় সেটা এনফোর্সেবল, মানে এরকম এই মামলাগুলো বা এই নির্দেশগুলো কি সমঝোতা করে ফেলার মতো? এটাতে আইনি কোনো বাধা নেই সমঝোতা করতে? না, যেহেতু আদালত একটা টাকার বিষয়ে নির্দেশনা দিতে, যে কোনো ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যক্তি সেটার বিরুদ্ধে হেরে যায়, তাহলে অপরপক্ষ যিনি আছেন তিনি ইচ্ছা করলে তার রাইটটা আপনার ওয়েভ করতে পারেন, এবং ওই ক্ষেত্রে আদালতের কোনো কিছু বলার থাকে না। ফর এক্সাম্পল, এরকম দেখি আমরা আবরারের ফ্যামিলির পক্ষ থেকে এখন ওই টাকাটা দাগ করা হয়, এবং আপনার যে প্রভাত পরিবহন মালিক, তিনি যদি এই টাকাটা দিতে অস্বীকার করেন, তাহলে আপনার এই বিষয়টা নিয়ে যদি আদালতে অবমাননার, সে যদি নির্দেশ পাওয়ার পর টাকা না দেয়, তাহলে সেটা আদালত অবমাননা গণ্য হবে। ওই ক্ষেত্রে যেটা হাইকোর্টের রায়, তাহলে আদালতের তখন তার কাছ থেকে এই টাকা আদালত করবে। আর গ্রিন লাইন পরিবহনের মালিককে যেই 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছে রাসেলকে, এবং সেখানে বলেছে যে আদালতের যে নির্দেশ, যদি 10 তারিখের মধ্যে ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে তার গাড়ি জব্দ করা হবে এবং নিলাম করা হবে। মানে এটাও কি বাইরে তারা নিজেরা সমঝোতা করে নিতে পারে যেখানে এরকম নির্দেশ আছে? পারে। যে কোনো আদালতে যে কোনো নির্দেশ দিলে পরে উভয় পক্ষ সেই নির্দেশের আলোকে যে কোনো অ্যামাউন্টে সমঝোতা করতে পারে। কিন্তু আসলে কি আপনার কি মনে হয় বা আপনার অভিজ্ঞতা কি বলে, এরকম কি সবখানে সমঝোতা হয়? যেমন তারেক মাসুদের পরিবার, তারা কি সমঝোতা করে নেবার মতো মানে থাকে, বা আবরারের পরিবার তারা সমঝোতায় চলে যাবে? এটি বোধহয় উচ্চ আদালতে আটকে আছে। এটি না, তারেক মাসুদের পরিবারের বিষয়টা বলি, যেটা হাইকোর্ট থেকে নির্দেশনা দিয়েছে সেটার বিরুদ্ধে বর্তমানে আপিল পেন্ডিং আছে। আপিলটা নিষ্পত্তি হওয়ার পরে তারা টাকাটা দিতে বাধ্য হবে।
আচ্ছা, স্পষ্ট। জনাব তানজিবুল আলম, আরেকটা বিষয় একটু জেনে নেই আপনার কাছ থেকে, যে আজকে এটি আরেকটা প্রসঙ্গ, আজকে আমরা দেখছি 15 জেলার 566 জন চরমপন্থী আত্মসমর্পণ করেছে। মানে এর আগেও আমরা বনদস্যু, জলদস্যু অনেককে আত্মসমর্পণ করতে দেখেছি, মাদক ব্যবসায়ী সহ। আত্মসমর্পণের পরে কি তার জন্য আইনি প্রক্রিয়াটা সহজ হয়ে যায়? মানে তার সুবিধাটা কি হয়? স্বাভাবিক জীবনে ফেরার জন্য আইনি বিষয়টা কিরকম? সেটা হচ্ছে যে আপনার আত্মসমর্পণের সেটা আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় যে এটা আপনি প্রি বার্গেনিং এর মতো বলতে পারেন। এটা নন কনসেপ্ট হচ্ছে যে প্রসিকিউশনের পক্ষ থেকে, মানে রাষ্ট্রের পক্ষ থেকে চিন্তা করা হয় যে আমি এই অপরাধগুলোর বিচারের প্রক্রিয়াতে যদি আমি যাই, তাহলে আমার যে রিসোর্স খরচ হবে সেই রিসোর্সটা যদি আমি সেভ করতে চাই, তাহলে আমি আমার মানে বাংলাদেশের আইনে প্রসিকিউশনকে এরকম ক্ষমতা দেওয়া হচ্ছে চার্জটা প্রেস না করে কোর্টের কাছ থেকে বলা হচ্ছে আমি চার্জটা প্রেস করবো না, এটার বিনিময়ে তিনি তখন আপনার একটা পার্টিকুলার ওয়েতে এগ্রিমেন্টের মাধ্যমে পার্টিকুলার ওয়েতে বিহেভ করতে বলে শর্ত দিয়ে, ওই শর্তের প্রেক্ষিতে তখন কোর্টের পক্ষ থেকে যেটা বলা হয় সেটা হচ্ছে যেহেতু প্রসিকিউশন এই মামলাটা করবে না বলতে, সুতরাং তার প্রেক্ষিতে আমরা তাকে এই মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিলাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে আত্মসমর্পণকারীদের সুবিধা। হয় সেও একটা সুযোগ পেল সমাজে ফেরত আসার জন্য, আর প্রসিকিউশনের পক্ষ থেকে টাইম এবং ওইটা একটা পলিসি ডিসিশনের মধ্যে কাজ করে আইনের অধীনে প্রসিকিউশনকে দণ্ডটা দেওয়া। জি, ব্যারিস্টার তানজিবুল আলম, আপনার কোনো প্রশ্ন আছে? শ্যামল দত্ত। না, ধন্যবাদ ব্যারিস্টার তানজিবুল আলম, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জনাব শ্যামল দত্ত, এই বিষয়টি নিয়ে আপনি বলবেন না, বলছিলেন। যেটি চরমপন্থা আন্দোলনের একটা দীর্ঘ ইতিহাস আছে বাংলাদেশে, বিশেষ করে এই অঞ্চলে। বাংলাদেশের আগেও, মানে বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগেই একটা সময় ছিল যে এটা এক ধরনের উগ্র বাম বা আলট্রা লেফট চিন্তা থেকে সৃষ্টি হওয়া, এবং সেটা রুশ বিপ্লবের পরে পরবর্তী সময়ে চীনে যে আন্দোলন, সব মিলিয়ে এটা আমাদের এখানে অনেক বেশি এক ধরনের জেকে বসছিল ভারতের পশ্চিমবঙ্গের নকশালবাড়িতে, যখন চারু মজুমদার এটিকে আরো বেশি করেন। এবং একটা সময় এর সাথে দুটো দিক ছিল, একটা রাজনৈতিক দিক, একটা সামাজিক দিক। সামাজিক দিকটা করতে বলছে যে ইয়াংদের মধ্যে এক ধরনের রোমান্টিসিজমও ছিল, যে আমরা মানে এই ধরনের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তির আদায় করে ছাড়বো, এই চিন্তা থেকে কিন্তু এই ধরনের এই চরমপন্থার উদ্ভব অনেক জায়গায় হয়েছে। আর রাজনৈতিক দিক হচ্ছে রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ একে অপরকে নির্মূল করার রাজনীতি। সেই রাজনীতি থেকেও কিন্তু এটা চরমপন্থায় দেখবেন যে দিনে দুপুরে খুন হচ্ছে, কারো মাথা পড়ে আছে। বিশেষ করে যে অঞ্চল থেকে আজকে আত্মসমর্পণ করলো, পাবনা, কুষ্টিয়া, এই পুরো বেল্টে, যশোর, ঝিনাইদহ, এই পুরো বেল্টে কিন্তু একসময় দিনে দুপুরে বহু মানুষের জীবন গেছে। আমি জানি না যে এতগুলো আজকে যে আত্মসমর্পণ করলেন, এরা কি এতদিন এরা অ্যাক্টিভ ছিলেন? আমি যতটুকু জানি যে বাংলাদেশে বিশেষ করে গত এক দশক ধরে, প্রায় 10 বছরের সময় আগে থেকেই মোটামুটি এই চরমপন্থা আন্দোলনটা কিন্তু স্থিমিত হয়ে আসছে। কয়েকজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, আমি নাম বলতে চাই না এই মুহূর্তে, তাদেরকে ক্রস ফায়ার বা যেভাবে বলে না কেন, যারা মারা গেছেন, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকজন ছিলেন, যারা আমাদের রাজনীতিরও অনেক বড় বড় ব্যক্তিত্ব ছিলেন। তো সেই জায়গায় এই যে আজকে যে ঘটনাটি আত্মসমর্পণ, এটি অবশ্য একটা ইতিবাচক দিক, যে আমরা সমাজ থেকে এখন কিন্তু পলিটিক্সের এই ধারাটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যে চরমপন্থা গ্রুপটা। তো সেখান থেকে এখন বেরিয়ে এসে যদি সত্যি সত্যি আসলে স্বাভাবিক জীবনে ফিরে আসে, মানে আপনার সেটা অনেকেই আসছে, আসে না যে একেবারে তা না, আমরা অনেককে জানি যারা স্বাভাবিক সময় আসছে, আবার অনেকে আছে স্বাভাবিক জীবনে এসে আবার ফিরে গেছেন, এরকমও রেকর্ড আছে। ফলে বাংলাদেশে এই মুহূর্তে আমি যেটা বুঝি, এই চরমপন্থা রাজনীতির যুগটা কিন্তু শেষ হয়ে গেছে। এটা হয়তো অনেকেই উপলব্ধি করছেন ওনারা, তারাও হয়তো এই জায়গাটিতে আর থাকতে চান না। কারণ গ্লোবালি, শুধু বাংলাদেশে না, সারা গ্লোবালি কিন্তু এই চিন্তার যে পলিটিক্যাল প্ল্যাটফর্মটা ছিল, সেটা কিন্তু অনেকটা ভেঙে খানখান হয়ে গেছে, যে কারণে তারা কিন্তু এখন মেইন স্ট্রিম পলিটিক্স বা ডিফারেন্ট টাইপের পলিটিক্স করতে আগ্রহী। এখন তারা যে আত্মসমর্পণ করছেন শুধু চরমপন্থী না, মাদক ব্যবসায়ী, জলদস্যু, মাদক ব্যবসায়ী নিয়ে তো আজকে একটা খুব বাজে রিপোর্ট বেরিয়েছে, আমি দেখলাম। যে আমি কোনো একটা কাগজে পড়ছি যে আলটিমেটলি এটা কোনো বেনিফিটে আসেনি, ব্যবসাটা ঠিকই চলছে। যারা খুব বড় বড় ব্যবসায়ী পরিচয় দিয়ে আত্মসমর্পণ করলো, তারা কিন্তু আত্মসমর্পণ করেছে ঠিকই, কিন্তু ব্যবসায় কোনো রকম ফাটা পড়েনি, তাদের অন্য লোকজন ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। তারা আত্মসমর্পণ করে কি হলো? তারা জেলখানায় আছে, বা একটা অনেকেই আছে মামলা ফেস করছে, নর্মাল অবস্থা। কারণ যে হারে সেখানে মারামারি শুরু হয়েছে, বা যে হারে আপনার এই
ইয়াবা ব্যবসায়ীরা মারা গেছে, হয়তো ভয়ে অনেকে আত্মসমর্পণ একটা প্রক্রিয়ার মধ্যে এখন একটা লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যে তারা কিন্তু জীবনযাপন করছে, ব্যবসা ঠিকই চলছে, মানে আইনের তারাও ফাঁক একটা গলিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আইনি কাঠামোর মধ্যে আছে, আর আলটিমেটলি কোনো লাভ হয়নি জনগণের। চরমপন্থার দিক থেকে আমি মনে করি এটা একটা ইতিবাচক দিক, কারণ আমাদের এই রাজনীতির দিনটা আমি যেটা বললাম যে আসলে সেটা কিন্তু এখন বদলে গেছে, আমরা আরেকটা গ্লোবালি বদলে গেছে। শ্যামল তো আর একটা খুবই খুবই আলোচিত একটা প্রসঙ্গে একটু আলোচনায় আনতেই চাই, নুসরাত হত্যা চেষ্টায় আজকে আমরা দেখছি এজাহারে পরিবর্তন করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম, তাদেরকে আমরা কথা বলবার জন্য পাচ্ছি না ঠিক এই মুহূর্তে। কি মনে হয় যে তদন্ত যেভাবে চলছে, গত কয়েকদিন ধরেই আলোচনা করছি আসলে এটা নিয়ে, মানে আমাদের সমাজের যে একটা কদর্য চেহারার, এটা কিন্তু আর একটা এক্সপোজার এটা, এবং সেটা খুবই এগুলো নিয়ে আলোচনা করতেও খুব খারাপ লাগে যে একটা মেয়েকে এভাবে পুড়িয়ে মেরে ফেলা দিনে দুপুরে, শ্লীলতাহানির চেষ্টা, তার বিরুদ্ধে যখন মামলা করা হলো। আপনি দেখেন যে এই যে ভদ্রলোক সিরাজউদ্দৌলা সাহেব, যিনি একটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, তার বিরুদ্ধে অভিযোগের পর তিনি গ্রেফতার হয়ে আছেন, অথচ তার পক্ষে লোকজন মানববন্ধনও করছে, তার পক্ষে লোকজন রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে, তার পক্ষে লোকজন বিভিন্ন রকমের করছে, প্রতিবাদ করছে, এবং যে মেয়েটি এই প্রতিবাদটি করলো তাকে কিন্তু পুড়িয়ে মারা হলো। এই অধ্যক্ষের বিরুদ্ধে সোনাগাজী থানার ওসি মজেম হোসেনের একটি ভাষ্য পাওয়া যাচ্ছে। তিনি বলছেন যে এর আগেও তার বিরুদ্ধে শিশু বলাৎকারের ঘটনায় ফেনীর সদরে একটি মামলা আছে, তার বিরুদ্ধে এরকম 6টি মামলা আছে তার বিরুদ্ধে। আসলে এরকম ব্যক্তি মাদ্রাসায় থাকেন কি করে? মাদ্রাসা নিয়ে তো অনেক আসলে আলোচনা করাটা একটা ঝুঁকিপূর্ণ, কারণ খুবই স্পর্শকাতর একটা বিষয়, এবং এসে শুধু মাদ্রাসা না, আমাদের এই গ্রামগঞ্জে যে সমস্ত এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো নিয়ে অনেক ধরনের অভিযোগ আছে। এটা এখন থেকে না, আমরা আমাদের ছোটবেলা থেকে শুনে আসছি যেগুলোতে এই ধরনের যৌন নির্যাতন হয়, নিপীড়ন হয়, ছেলেদের উপরে হয়, মেয়েদের উপরে হয়, যেটা আপনি বললেন যে। তো এই অভিযোগের পরও সে কিন্তু বহাল তবিয়তে ছিল। গত 27 তারিখ উনি অ্যারেস্ট হয়েছেন, কিন্তু এজন্যই কি তার এতটা সাহস হয়েছে যে শ্লীলতাহানির অবশ্যই, পরেও কারণ সে পুড়িয়ে মারার? এগুলোর পরও যদি তারা কোনো ইয়েতে না পায়, শাস্তির না পায়, তাহলে তারা বেপরোয়া হবেই, এবং সেটাই হয়েছে। এবং দুর্ভাগ্যের বিষয় যে আমাদের, আমি একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের অনেক দিকে উন্নতি হয়েছে, সমাজটা অনেক দিকে এগুচ্ছে, কিন্তু সমাজের কিছু দিকে আমরা অনেক পিছিয়ে আছি এখনো পর্যন্ত। আগে আমরা শিক্ষক বলতে কাকে মিন করতাম? যিনি একেবারে পিতৃতুল্য। একটা মেয়ে দেখেন না, কয় বছর বয়স তার? আমার একটু আগে 18 বছর ছবিটা দেখছিলাম, আমার দেখে নিজেরই, আমার তো এই বয়সী মেয়ে আছে আমার একটা, তো আমাদের নিজেদেরই খারাপ লাগছে যে এইটা মেয়ে, সে তার সাহসটাকে আমি এখনো প্রশংসা করি। সে এমনকি গতকালও তার ভাই যখন তার সাথে সকালে দেখা করতে গেছে আইসিইউতে, ভাইকে বলেছে আমার যা হয় হোক, কিন্তু অপরাধে যাতে শাস্তি হয়। সে কিন্তু মৃত্যুসজ্জায় চারজন এসেছিল, একজনের নামও বলেছে, তাকে এবং তার কাছ থেকে কালকে আমি যতটুকু শুনেছি ডাইং কনফেশনও নেওয়া হয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে আমাদের সমাজের যে এই যে জায়গাগুলো রয়ে গেছে, যেগুলো এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের নির্যাতন, আপনি দেখেন কালকে আমি দেখলাম 3টা বিশ্ববিদ্যালয়ে মারামারি হচ্ছে, বরিশালে হচ্ছে, গোপালগঞ্জে হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে। আপনার গোপালগঞ্জে এক শিক্ষকের বিরুদ্ধে তার টিউটোরিয়ালে যে ছাত্রী, 3জন ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছে। কোথায় যাবেন আপনি? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে আমাদের যে ধারণা, এবং সে তো দেশের অনেক নামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই অভিযোগগুলো আছে, কিন্তু এখন এগুলো সমাজ থেকে কিভাবে দূর করবেন আমরা জানি না। নুসরাতের ব্যাপারটা, তদন্ত প্রসঙ্গে কিছু বলবেন কিনা? তাদের তদন্ত যেভাবে পুলিশ, আমি মনে করি এখানে একটা সিরিয়াস গাফিলতি আছে। কারণ আপনি এই মেয়ের অভিযোগের ভিত্তিতে, জিডির ভিত্তিতে প্রিন্সিপালকে আপনি অ্যারেস্ট করলেন, কিন্তু মেয়েটার নিরাপত্তার কোনো ব্যবস্থা করলেন না আপনি। আর কারণ এই ইস্যুটা তো মাত্র এই জায়গায় সীমাবদ্ধ নেই, ওখানে এটার পক্ষে বিপক্ষে একটা শোডাউন হচ্ছে, এবং যার আলটিমেট পরিণতি হলো যে মেয়েটাকে ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল। কে করেছে সেটা এখন পুলিশের দায়িত্ব। কিন্তু 27শে মার্চ থেকে এই পর্যন্ত পুলিশ কেন কোনো মেজার নিল না? আমার কথা হচ্ছে সেখানেই। আর এই সমস্ত জায়গায়, এই নোয়াখালী ফেনী বেল্টের সোশ্যাল ফেব্রিক কিন্তু একটু ডিফারেন্ট, আপনাকে এটাও মনে রাখতে হবে। শুধু এই এলাকা না, এখান থেকে শুরু করে একেবারে দক্ষিণ চট্টগ্রাম অর্থাৎ টেকনাফ পর্যন্ত, দিস ইজ এ ভেরি ডিফারেন্ট কালচারাল একটা ব্যাকগ্রাউন্ডের জায়গা। সো এটা আমাদের মাথায় রেখে সেখানে কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হবে এগুলো চিন্তা করা দরকার। এই ঘটনাটা হয়তো কুষ্টিয়ায় অন্যরকমভাবে ঘটবে, এই ঘটনাটা হয়তো আরেকটু দিনাজপুরে অন্যভাবে করবে, কারণ প্রতিটা জায়গার একটা নিজস্ব এলাকার সংস্কৃতিরও একটা বিষয় আছে। এখানে আপনি দেখবেন হাইলি কনজারভেটিভ,
আমি অনেক আগে মনে আছে 80-র দশকে আমি একবার দিনাজপুরে কান্তজির মন্দির দেখতে গিয়ে দেখি রাস্তায় ওইখানে যাওয়ার পথটি হচ্ছে একটা মুসলিম পরিবারের বাড়ির ভিতর দিয়ে। চট্টগ্রামে আপনি ইচ্ছে করলে একটা পরিবারের ভিতর দিয়ে যেতে পারবেন না। দিস ইজ ভেরি ডিফারেন্ট স্টাইল অফ লিভিং। সো এগুলো এই এলাকায় যে এই বিষয়গুলো আছে, যে মেয়েগুলোর উপর যে এই ধরনের এই যে মনে করেন এই যে সিরাজদৌল্লা সাহেব যিনি অধ্যক্ষ, তারা যে নির্যাতনগুলো করেন এগুলো ওখানকার লোকজনের জানা থাকা উচিত না? এবং এই ঘটনার প্রেক্ষিতে যে এর একটা প্রতিক্রিয়া হতে পারে, এটাই প্রথম না, এটি প্রথম না, ফলে এখানে যে একটা প্রতিক্রিয়া হতে পারে তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে থেকে মেজার নেবে না। দুর্ভাগ্যের বিষয় সেটি হয়নি এবং একটা মেয়েকে কিন্তু আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। আমি জানি না, আজকে আরেকটা জিনিস দেখে আমার একটু খারাপ লেগেছে। আমি একটা ছবি দেখলাম যে তার যে অপারেশন হয়েছে সে রক্তাক্ত একটি ছবি, তার গলার দিক থেকে রক্ত। এই ছবি কি করে আপনার করে মানে রিলিজ করে, আমি জানি না কে তুলেছে, কোত্থেকে এসছে। আমি একটা অনলাইনে দেখলাম। দিস ইজ আমাদের ব্যাড কালচার অফ দ্য জার্নালিজম অলসো। আমি জানি না, এটা আমাদের এগুলো নিয়ে আমাদের একটা অনেক কিছু বোধহয় আমাদের করার আছে আসলে। একদিকে হচ্ছে এই মেয়ের ব্যাপারটা, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, তিনি খুব প্রম্পটলি পুরো বিষয়টাকে চেষ্টা করছেন। আমি জানি না তাকে নেওয়া যাবে কিনা আদৌ সিঙ্গাপুরে। কিন্তু আমার এখানেও একটা প্রশ্ন, সিঙ্গাপুরে নেওয়া মানে একেও সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নিশ্চয়ই তার শারীরিক অবস্থা, আমরা আশা করছি সে সুস্থ হয়ে যাক, কিন্তু আমরা দেখছি যে নুসরাতকে সিঙ্গাপুরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, শারীরিক অবস্থার জন্য করা হচ্ছে না। ফায়ারম্যান যিনি মারা গেলেন তাকেও পাঠানো হয়েছিল সিঙ্গাপুরে। মানে রাজনৈতিক বড় নেতা থেকে শুরু করে যাকেই সামর্থ্য পাওয়া যায়, এখানে এই প্রশ্নটা উঠতে পারে এই কারণেই যে আমরা একটা সবচেয়ে আধুনিক একটা বার্ন হসপিটাল করছি। আমি জানি না এটা এখন কোন পর্যায়ে আছে। এবং সামন্তলাল, ডাক্তার সামন্তলাল তিনি কিন্তু বলছেন যে সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে কথা হচ্ছে, আজকেও ভিডিও কনফারেন্সে কথা হয়েছে, তারা কিছু সাজেশন দিয়েছেন, সেই অনুযায়ী কাজ হচ্ছে। আমি আপনাকে একটু বলি কারণটা কি জানেন, আমাদের আধুনিক ব্যবস্থা হয়তো আছে, কিন্তু আমাদের আরো অনেক চিকিৎসার পাশাপাশি আরো অনেক ব্যবস্থা দরকার একটা প্রকৃত চিকিৎসার জন্য। এনভায়রনমেন্ট একটা ইম্পর্টেন্ট। আপনি পুরন ঢাকায় যে জায়গায় এই ধরনের হসপিটালগুলো আছে, আপনি বিশ্বাস করবেন না তার আশপাশের পরিবেশটা কি, এটার সাউন্ড কোয়ালিটি কি, এটার বাতাসে জীবাণুর পরিমাণ কিরকম। আপনার এই বার্নের সবচেয়ে বড় হচ্ছে ইনফেকশন। আমি আজকেও বলতে শুনলাম তার অনেকটা ইনফেকশনে কিন্তু মেয়েটা কিন্তু সবচেয়ে বেশি জর্জরিত এখন ইনফেকশনে। তো ইনফেকশন আপনি ফ্রি একটা চিকিৎসা এনভায়রনমেন্ট যেটা সিঙ্গাপুরে পাবেন, ইউ ক্যানট গেট ইট ইন বাংলাদেশ। এটা আপনি বাংলাদেশে পাবেন না। ফলে যে কারণে আমি জানি যে ওবায়দুল কাদেরের ট্রিটমেন্ট বাংলাদেশে হয়তো সম্ভব ছিল, কিন্তু আনইনফেক্টেড একটা ট্রিটমেন্ট বাংলাদেশে সম্ভব ছিল না। এগুলো আমাদের বাস্তব পরিস্থিতি। আমাদের এই দেশটা এখন সবচেয়ে ঘনবসতির দেশ, এত লোক, এত মানুষ, এত দূষণ। একটা বিরতিতে যাই, বিরতির পর দর্শক আবার ফিরছি, থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। অনলাইনে কি আছে দেখে নিই। শুরুতেই প্রথম আলো। প্রাথমিকে শিক্ষক হতে নারীদেরও স্নাতক হতে হবে, তাদের যোগ্যতা বাড়ানো হয়েছে। নিশ্চয়ই হতে হবে, কেননা নারীরা কি কম যোগ্য নাকি? নিশ্চয়ই হতে হবে। তারপরে সরকারি কর্মকর্তাদের পরিবার সহ কর্মস্থলে থাকার, এটা খুবই ইন্টারেস্টিং যে আমাদের সরকারি কর্মকর্তারা পরিবার সহ কর্মস্থলে থাকবেন। এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। কোনো সরকারি কর্মকর্তা পরিবার নিয়ে থাকেন না। যারা ঢাকার বাইরে থাকেন তাদের সব পরিবার ঢাকায়, যারা বড় বড় শহরগুলোতে থাকেন তাদের, যারা তৃণমূলে পোস্টিং, কেউই থাকে না। দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রীকে এটা নির্দেশ দিতে হচ্ছে যে পরিবার সহ থাকতে হবে। কিন্তু একটা সময় শারমিন, আমাদের দেশের যারা ব্যুরোক্রেট ছিলেন তাদের ফ্যামিলি কিন্তু তাদের সাথে থাকতো গ্রামে গঞ্জে। তাদের যদি আপনি স্মৃতি কথাগুলো পড়েন তাহলে দেখবেন যে তাদের শৈশব, বাচ্চাদের শৈশব কিভাবে একটা খুবই মানে রিমোট এলাকায় তারা বড় হয়েছে। থাকেন না কেন? এখন মনে করেন আমাদের সমস্ত কর্মকাণ্ড শহর কেন্দ্রিক, গ্রাম আর বলতে কিছু নাই তো। আর আমাদের সমস্ত সুযোগ সুবিধা, কিন্তু প্রধানমন্ত্রীর কমিটমেন্ট গ্রামকে শহরের সুবিধায়। হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি গ্রাম এবং শহরের মধ্যে সুবিধার যে ফারাক, সেটা তো অসংখ্য ফারাক। আপনি একটা গ্রামে একটা ভালো স্কুল নাই, অনেক যুক্তি, ওনাদেরও যুক্তি আছে, সরকারি কর্মকর্তাদের 1000 যুক্তি আছে, কিন্তু একটা সময় তো গ্রামের স্কুলগুলো ভালো ছিল। কিন্তু নিশ্চয়ই তারা যদি থাকেন তাহলে সেখানে স্কুলটা ভালো হবে, এটাই তো আমরা চাই। তারা নিশ্চয়ই তখন নিজেরাও তত্ত্বাবধান করবে যে সব ঠিক হচ্ছে কিনা। গোসল করতে গিয়ে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার, আবারও মানে নারীর প্রতি সহিংসতা। পরের পত্রিকায় একটু দেখে নেই। গ্রিন লাইনের মামলায় লড়তে চায় বাস মালিক সমিতি, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। মানে দুর্ভাগ্যের সংবাদ এটি যে মালিকরা এখন একটা বাস মালিকের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে।
এটা আমার ধারণা যে এইগুলো নিয়ে আমাদের সোশ্যাল এক ধরনের তৈরি করা তাহলে প্রশ্ন যেটি আমরা করছিলাম, বাস্তবায়ন হবে কি করে? কি করে হবে? এখন পুরো অ্যাসোসিয়েশন এখন দাঁড়াবে, কালকে থেকে দেখবেন ধর্মঘট ডাকে দেবে, তারপর মানুষ জিম্মি হয়ে এই সমস্ত ব্যাপারে তখন আর একটা শুধুমাত্র খবর জানিয়ে দিয়ে বিদায় নিব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুলের ভাই ঠাকুরগাঁওয়ে, তিনি মেয়র এবং তিনি প্রধানমন্ত্রী উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আমি দেখেছি নিউজটা অবশ্য। ধন্যবাদ শ্যামল দত্ত। শেষ করছি আজকের মতো সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন দর্শক।